একদিনে আবারও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫৫,০০০। রেড জোনে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর, গ্রিন পার্বত্য চট্টগ্রাম। স্বাস্থ্যবিধি মানাতে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন শিথিলতায় আরেক দফা প্রাদুর্ভাবের আশঙ্কা WHO। এবং লিবিয়ায় বাংলাদেশি হত্যার নেপথ্যে মুক্তিপণ সিআইডির মামলা। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি বেলা ৩টার নিউজ আওয়ার অর্থাৎ নিউজ এট 3-তে। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, অ্যাঙ্গেল, চ্যানেল, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি জানিয়ে দেব। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৪,৬৪,৫৩৪, সুস্থ হয়েছেন ৩০,৭৭,৮০৮ জন এবং মৃতের সংখ্যা ৩,৮২,৭২৭। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৫৫,১৪০, সুস্থ হয়েছেন ১১,৫৯০ জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৪৬। করোনা আক্রান্ত হয়ে একদিনে আবারও ৩৭ জনের মৃত্যু হয়েছে। পরপর দুদিন মৃত্যুর একই সংখ্যা, আর এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যাটা ৭৪৬ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২,৬৯৫ জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫,০০০ ছাড়ালো। এ সময় সুস্থ হয়েছেন ৪৭০ জন। আর বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৬৯৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৫৫,১৪০ জন। শনাক্তের হার ২১.৫৪%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৭০ জন, এ পর্যন্ত সুস্থ ১১,৫৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.০২%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৭৪৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। এদিকে করোনায় আক্রান্তের হার বেশি হওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা থাকছে রেড জোনে, আর সংক্রমণ কম থাকায় গ্রিন জোনে থাকবে পার্বত্য চট্টগ্রাম। বিষয়টি নিশ্চিত করেছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। শিগগিরই অন্যান্য জেলার অবস্থান প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। একে আজাদের রিপোর্ট। সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫২,০০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি ঢাকা মহানগরীতে। এ পর্যন্ত এখানে ১৬,৫০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে, মহানগরী বাদে ঢাকা জেলায় সংক্রমণ ১,০০০-এর উপরে। এর দ্বিগুণ পরিমাণ করোনায় আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে, সংখ্যাটা ২,১৪৭ জন। এরপরই গাজীপুরের অবস্থান, সেখানে ১,০৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই বাস্তবতায় সংক্রমণ এলাকাগুলোর জোনিংয়ের কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। হাইয়েস্ট এবং তখন ওর একটা অঙ্কের হিসাব আছে, সেটা হলো রেড, আর যেটা মাঝারি সেটা হলো ইয়েলো বা অরেঞ্জ। ফাইনালি আপনার আর একটা গ্রুপ হলো গ্রিন, মানে যেখানে আইদার নাই অথবা খুবই কম। ঢাকা, নারায়ণগঞ্জ এরা কিন্তু রেড জোন, আবার পার্বত্য চট্টগ্রাম হচ্ছে গ্রিন জোন। কেন এই জোনিং? টেকনিক্যাল কমিটির অভিমত, জোন করার ফলে সুবিধাজনক হবে চিকিৎসা ব্যবস্থাপনা। সেই সাথে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করা যাবে কিনা এ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া যাবে। রেড জোনের সঙ্গে গ্রিন আর ইয়েলো এদের যাতায়াত যদি রেস্ট্রিক্ট করা যায় তাহলে গ্রিন এন্ড ইয়েলো সংক্রমণের হারটা কম থাকে। করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি ডাক্তার শহীদুল্লাহ জানিয়েছেন, রেড জোনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। কেউ করতে চাইলে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে তা করতে হবে। শুধু মাস্ক না, সোশ্যাল ডিস্টেন্সিং, কিছুক্ষণ পর হাত ধোয়া, তারপরে আপনার টেস্টিং এর সংখ্যা, মানে সন্দেহজনক হলে টেস্ট করা, সবকিছুই তখন আপনার রেড জোনে বেশি করতে হবে।
আশঙ্কাজনক হারে সংক্রমিত হচ্ছে চট্টগ্রাম। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2441 জন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে চিকিৎসকদের নিয়ে গঠিত জাতীয় পরামর্শক কমিটি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ, সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে করোনার এই দুর্যোগে ত্রাণ নিয়ে অপকর্ম বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। বুধবার ভিডিও বার্তায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেশ কিছু অভিযোগও আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করছি। ওই সকল এলাকায় অর্ধেক বা তার চেয়েও কম যাত্রী নিয়েও পরিবহন চলছে। আমি যাত্রীদের নিজেদেরকেও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। না হয় টার্মিনাল এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের আরেকটি কেন্দ্র। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ, একথা আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। কার্যত লকডাউনের পর দ্বিতীয় দফায় আজ থেকে আরও 11টি আন্তনগর ট্রেনের চলাচল শুরু হলো। করোনাকালে এ নিয়ে 2 দফায় মোট 19টি ট্রেন দিয়ে সীমিত আকারে যাত্রী পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন যাত্রায় অবশ্যই মানতে হবে স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম, যা নিশ্চিত করছে রেল কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, একটু পরই ট্রেন আসবে, যাত্রী নিয়ে ছুটবে গন্তব্যে। তারপরও প্ল্যাটফর্মে ব্যস্ততা নেই। এমন দৃশ্য খুব কি স্বাভাবিক? যাত্রীকে বিদায় কিংবা স্বাগত জানাতেও কারো উপস্থিতি নেই। স্টেশনে 3 স্তরের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা পার হয়েই কেবল ট্রেনে চড়তে পারছেন যাত্রীরা। দ্বিতীয় দফায় তিস্তা, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস সহ আরও 11টি আন্তনগর ট্রেনে শুরু হলো যাত্রী পরিবহন। জীবাণুনাশক আমরা দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করাচ্ছি। জনগণ তো আমাদের সামনে মানতে বাধ্য করাচ্ছি, মানতে চায় না। 19টা ট্রেন সারা বাংলাদেশ থেকে চলবে, কিন্তু আমার ঢাকার সাথে সম্পৃক্ত 14টা। ট্রেনের সিটে দূরত্ব বজায় থাকলেও প্ল্যাটফর্মে যাত্রীদের মাঝে সে দূরত্ব খুব একটা বজায় থাকছে না। নিয়ম মানাতেই সব অনীহা। এত সব কিছুর পরও স্বাস্থ্য সুরক্ষায় রেল স্টেশনে যে পরিবর্তন এসেছে, এটিকে নতুন শুরু হিসেবেই দেখতে চাইছেন অনেকে। আগে যেভাবে যাত্রীরা হুড়াহুড়ি করে উঠতো, এখন এইভাবে হুড়াহুড়ি করে উঠতে পারতেছে না এবং রেল কর্তৃপক্ষ উড়ার জন্য দিতেছে না। স্টেশনে ঢুকলাম, অলমোস্ট আমি দেশের বাইরের যেরকম এনভায়রনমেন্ট ওরকম একটা ফিলিংস পেলাম। রেল কর্মকর্তারাও চেষ্টা করছে, সেক্ষেত্রে যাত্রীদেরও নিজের সেফটির জন্য চেষ্টা করা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে ট্রেনের টিকিট কাটতে হচ্ছে অনলাইনে। এই পদ্ধতি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করলেও একেবারে ঝামেলাহীন নয়। মোটামুটি যারা একটু এই টেকনোলজিগুলোর সাথে অভ্যস্ত তারা পাচ্ছে। টিকিটগুলো দেওয়া হচ্ছে সবগুলো অনলাইনে, কিন্তু সব সময় দেখা গেছে টিকিট নেওয়া যাচ্ছে না, সার্ভার অনেক সময় আটকে যাচ্ছে। 15 জুন পর্যন্ত 19টি আন্তনগর ট্রেন দিয়েই যাত্রী পরিবহন করবে রেলওয়ে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দোকানপাট, শপিং সেন্টার খুলেছে রোববার থেকেই। স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক সময়ের চেয়ে কম সময়ে কাজ সারার নির্দেশনাও দেওয়া হয়েছে, কিন্তু কতটা পালিত হচ্ছে সেসব নির্দেশনা, তাই জানাচ্ছেন সহকর্মী সাজেদা জুটি। লম্বা সময় পরে খুলল রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম পছন্দের নিউ মার্কেট। করোনার বিস্তার রোধে ফটকগুলোতে এই ব্যবস্থা। এমন ব্যবস্থা কতটা কার্যকর সেই হিসেব বাদ দিলেও ভেতরের অবস্থা শঙ্কা জাগায়। এখনো মার্কেটে চিরচেনা সেই চেহারা আসেনি, ভিড়ও তেমন নেই। তবু স্বাস্থ্যবিধি ঢিলেঢালা পালন গত 2 মাসের সচেতনতার প্রচারকেও যেন প্রশ্নে ফেলে দেয়। ঝুঁকিপূর্ণ, তারপর তো আপনারা মাস্ক তো পরতেছেন না। কারণ মাস্কটা পরলে তারপর ক্যামেরা ধরে নিলে এই যে মাস্ক পরছি, কিন্তু এটা তো বিপদ, ক্যামেরা দেখলেই তো খালি হবে না। এটা ভাত না থাকলে বিপদ দিয়ে কি করব কোন? না, মাস্ক পরতে তো ভাতের ব্যাপার নাই। সেটা ঠিক আছে। ঈদের আগে কেনাকাটায় যদিও প্রয়োজনের চেয়ে শখের প্রাধান্য ছিল, এখন তেমন নয়। প্রয়োজন বুঝেই আসছেন বেশিরভাগ। তবু করোনার এই দুঃসময়ে সেই প্রয়োজনগুলোও যেন অনেকখানি ফিকে লাগে। খুব এমার্জেন্সি, তার কারণ 2 মাস যাবত তো বাচ্চারা তো বড় হয়ে যায়, বাচ্চাদের ট্রাউজার ছোট হয়ে গেছে, এখন আর কিনতে হচ্ছে, এই জন্য আসা, তা নাহলে আসতাম না। ফ্যামিলি প্রোগ্রাম আছে তো এই কারণে আর কি এখানে আসা। কি কেনাকাটা করতে এসেছেন? আজকে বোরকা কিনলাম, এরপরে যে আরো কিছু কেনাকাটা আছে এগুলা কিনবো। আচ্ছা, কিন্তু এখন রিস্কের মধ্যে মার্কেটে আসা কি খুব জরুরি ছিল? ছিল না, তারপরে আসি, এখন চলে যাব। মার্কেট বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। তবে যতক্ষণই খোলা থাকুক, যার যার অবস্থান থেকে সতর্কতা চান সচেতনরা।
থেকে আমি পার্সোনালি মনে করি যার যার সেফটি তার এন্ডের থেকে নিশ্চিত করতে হবে। সো মাস্ক ম্যান্ডেটরি, ডিস্টেন্সটা ম্যান্ডেটরি, হ্যান্ড গ্লোভস ম্যান্ডেটরি, এটা রেখে আমরা একেবারে যতটুকু আর ঘরে থাকাটাও জরুরি, না পারতপক্ষে বের হচ্ছি না। মার্কেটের পক্ষে গেটে যদি ওই ধরনের মেশিন বসাইতো তাহলে মনে হয় আর একটু বেশি সুবিধা হতো আমাদের জন্য। একটা দোকান খুলতে খুলতে আপনার 12টা একটা বেজে যায়, তো তখন আপনার কাস্টমারের কোথায় পাবো আমরা? রিস্কও থাকছে, আবার লাভও হচ্ছে না, লসই হচ্ছে। শুধু নিউ মার্কেট নয়, হকার্স, ইস্টার্ন মল্লিকা, ইস্টার্ন প্লাজা সহ খুলে দেওয়া মার্কেটগুলোর ভেতরটুকু দেখে শঙ্কা যতটা, বাইরের চিত্রে শঙ্কা আরও বেশি হয়। মাস্ক, গ্লাভস পরা এবং সামাজিক দূরত্ব মানার তেমন কোনো গরজ অনেকের মাঝেই পাওয়া যায় না, অথচ সময়টা এখন সতর্কতার, লড়াইটা জীবন বাঁচানোর। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। অর্থনীতি বাঁচাতে বিশ্বের বেশিরভাগ দেশই লকডাউন শিথিলের পথে হাঁটছে। শিথিলের পর সংক্রমণ বাড়তে থাকলে কোনো কোনো দেশ আবার কড়াকড়ি আরোপ করে। যদিও লকডাউন শিথিলের ঘটনায় জনসমাগম বেড়ে যাওয়ায় আরেক দফা প্রাদুর্ভাবের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উহানে করোনার প্রাদুর্ভাবের পর পরিস্থিতি বিবেচনায় 23 জানুয়ারি থেকে লকডাউন চালু করে চীন সরকার। আড়াই মাস পর লকডাউন শিথিল করতে থাকে দেশটি। ততদিনে অবশ্য করোনা সংক্রমণে অনেকটাই লাগাম পড়িয়ে ফেলেছে চীন, কিন্তু লকডাউন ওঠার পর ফের সংক্রমণ চিন্তায় রেখেছে প্রশাসনকে। মহামারী শুরু হলে মার্চের প্রথম থেকেই লকডাউনে যায় ইউরোপের দেশগুলো। 2 months since the people of this country began to put up with restrictions on their freedom. তবে বাণিজ্য বন্ধ থাকায় ভয়াবহ মন্দার কবলে পড়ে বড় দেশগুলো। তাই সংক্রমণ অব্যাহত থাকলেও লকডাউন শিথিল শুরু হয়। তবে তালিকা করে কয়েকটি ধাপে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র খুলে দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধির কঠোর প্রয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। রেকর্ড আক্রান্ত ও মৃত্যুর পরও লকডাউন শিথিল নিয়ে আগ্রহী ছিলেন ট্রাম্প। The people are demanding to go to church and synagogue, go to their mosque. বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে। চাপের মুখে কড়াকড়ি কমিয়ে ছোটখাটো প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণের লাগাম টানা যায়নি, বরং প্রতিদিনই হাজার হাজার মার্কিনী আক্রান্ত হচ্ছেন। ল্যাটিন আমেরিকার দেশগুলো ধীরে ধীরে লকডাউন খুলছে, কিন্তু সেখানে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সমানতালে বেড়েছে প্রাণহানিও। প্রতিদিনই দেশভেদে 3, 4, 5 হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। লকডাউন শিথিলের ভয়াবহ রূপ দেখেছে প্রতিবেশী ভারত, পাকিস্তান ও রাশিয়া। জনসমাগম বেড়ে যাওয়ায় বেড়েছে করোনার বিস্তার। গত 2 সপ্তাহে প্রতিদিন 6,000-এর উপরে করোনা রোগী শনাক্ত হয়েছে দেশগুলোতে। ফলে লকডাউন শিথিলের সিদ্ধান্ত যে হিতে বিপরীত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দেশজুড়ে কারফিউ তুলে নেওয়ার আগে থেকেই দ্বিতীয় দফায় সংক্রমণের শঙ্কায় জাপান। যদিও দেশটিতে করোনার বিস্তার এখন খুব বেশি ছড়াতে পারেনি। করোনা নিয়ন্ত্রণে সফল দেশ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ায় কড়াকড়ি অনেকাংশ তুলে নেওয়ার পর সংক্রমণ বেড়ে চলেছে। কারফিউর মতো কঠোর ব্যবস্থা জারি করে করোনার বিস্তার রোধে দারুণ সাফল্য পেয়েছিল শ্রীলঙ্কা। তবে সম্প্রতি এই কঠোর ব্যবস্থা তুলে নেওয়ার পর পরিস্থিতির অবনতি হলে আবার আংশিক কড়াকড়ি আরোপ করা হয়েছে। সৌদি আরব ও ইরান বিভিন্ন সময় কড়াকড়ি কিছুটা শিথিল করার পর পরিস্থিতি অবনতি হয় আবার কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গণপরিবহন চালুর পর থেকে ঢাকার বাইরে জেলাগুলোতে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি কিছুটা মানা হলেও স্থানীয়ভাবে চলাচল করা যানগুলোতে তা মানা হচ্ছে না মোটেও। বাজার ও দোকানপাটেও স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করা হলেও মানুষের মধ্যেই সচেতনতার প্রচণ্ড অভাব। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দেখে নেই। করোনার অন্যতম হটস্পট গাজীপুরে দিন দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারপরও মানুষ মানছেন না সামাজিক কিংবা শারীরিক দূরত্বের কোনো নির্দেশনা। গণপরিবহন চালুর পর থেকে বিভিন্ন যানবাহনে মানুষ সামাজিক দূরত্ব না মেনেই যাতায়াত করছেন। কোনো পরিবহন থামা মাত্রই হুমড়ি খেয়ে পড়ছেন কে কার আগে গাড়িতে উঠবেন। চট্টগ্রামে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় মেট্রোপলিটন পুলিশের দেয়া নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে গণপরিবহনগুলো। শুধু তাই নয়, অতিরিক্ত ভাড়া নেয়ার পাশাপাশি অতিরিক্ত যাত্রীও তুলতে দেখা গেছে তাদের। সিলেটে টার্মিনালগুলোতে কোনো ধরনের নজরদারি না থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা নিজেরা উদ্যোগী হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে টার্মিনালে বিশ্রামাগার ও শৌচাগার না থাকা এবং কাউন্টারগুলোর ছোট পরিসর। যাত্রীরা নানা অজুহাতে খুলে রাখছেন মাস্ক।
রাজশাহীতে সব ধরনের দোকানপাট ও মার্কেট খোলা রয়েছে, বেচাবিক্রিও চলছে সমান তালে। কিন্তু কোথাও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অনেকে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন। জনগণকে সচেতন করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করছে জেলা প্রশাসনের 22টি ভ্রাম্যমাণ টিম। বরিশালের বিভিন্ন ব্যাংকের সামনে বাস কাউন্টার ও লঞ্চ ঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হলেও মানুষের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে নিরাপদ দূরত্ব বজায় না রেখে বাজার করতে দেখা গেছে। সিএনজি চালিত অটোরিকশা এবং ছোট ছোট যানবাহনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। ভ্রাম্যমাণ আদালত পরিবহন আইনে এ পর্যন্ত 64টি মামলা করে লক্ষাধিক টাকা জরিমানা করেছেন। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিন্ডিকেট তৈরি করে ইউরোপ পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় মানব পাচার করতেন হাজি কামাল। পরে আটক করে দাবি করতেন মুক্তিপণ। পরিবার না দিতে চাইলে পাঠানো হতো নির্যাতনের ভিডিও। মুক্তিপণ দিলে মুক্তি, না দিলে মৃত্যু। লিবিয়ায় 26 বাংলাদেশিকে গুলি করে হত্যার পর এমন তথ্য জানায় ভুক্তভোগীরা। মঙ্গলবার পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এই কান্না অসহায় মায়ের। আর্থিক দৈন্যদশা কাটাতে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। মুক্তিপণের টাকা দিতে পারেনি বলে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বপ্নের করুণ সমাধি, এখন শুধু কান্নাই সম্বল। শুধু এই পরিবার নয়, ইউরোপের পথে পাড়ি জমানো 26 বাংলাদেশের অবস্থা ঠিক এমনই হয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ লিবিয়ায়। এই তো কয়েকদিন আগের কথা। ইউরোপ যাওয়ার আশায় এরাও পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। যাদের হাত ধরে লিবিয়ায় গিয়েছিলেন তারাই বিক্রি করে দেয় মাফিয়া সিন্ডিকেটের হাতে। অবশেষে টাকা দিয়েছেন বলেই মুক্তি। বেনলি মানে অনেক বড় ক্যাম্প, মানে ওটার যে ঢুকবে এক ফির লাশ হয়ে বাড়িতে হইব, ওদের টাকা দিয়ে ছড়তে হইব। ওই জায়গায় ডাইরেক্ট গুলি করে একদম সোদা নিয়ে মারছে আমার চোখের সামনে। মুক্তিপণ দিয়ে এদের মুক্তি মিললেও এখনো দেশে আসতে পারেনি কেউ। পারবি বা কিভাবে? পাসপোর্ট তো দালাল চক্রের হাতে। এই যে বাংলাদেশি 26 জন মেরে ফেলছে, ঠিক আছে? এই জায়গায় ছিল, কোথায় ছিল আসলে? এই জায়গায় ছিল, একই জায়গায় ছিল। এখানে ঘটনা হলো যে ওখানে যে মিলিশিয়ান আছে, যে লিবিয়ানরা, এই লিবিয়ানের সাথে আমাদের কিছু বাঙালি বড় বড় যারা গ্যাংস্টার, এই যে যেমন হাজি সেলিম, আকবর হোসাইন, এখন গফুর, তারপর আরো আছে ফারুক যশোরের, তারপর কক্সবাজারের চৌধুরী, ওরা একটা সিন্ডিকেট করেছে। সিন্ডিকেট করে ওরা কিছু গ্রামের কয়েকটা স্টেপের লোকজনকে নিয়ে লোক টোপ দেখায়, তারপর আটক করে এই মানে বাড়িঘর বেচা, জায়গা জমি বিক্রি করে, মানে প্রাণনাশের হুমকি দিয়ে ভিডিও ফুটেজ দেখে ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়া, এটাই ওদের কাজ। ইতিমধ্যেই সিন্ডিকেটের মূল হোতা হাজি সেলিমকে আটক করেছে র্যাব। গত 10 বছরে হাজি সেলিম 400 বাংলাদেশিকে লিবিয়া পাঠিয়েছিল। বাংলাদেশি পাচার চক্রের চেইন ইতিমধ্যেই শনাক্ত হয়েছে, এমন দাবি র্যাবের। মূলত 3টি পর্যায়ে এই লিবিয়ায় যাওয়ার বিষয়টি সম্পন্ন হয়। প্রথমত তারা তাদের যে অনগ্রাউন্ডে কিছু লোক তারা পাঠিয়ে দেয় দালাল প্রকৃতির। বাংলাদেশ থেকে ক্যালকাটা, মুম্বাই, মিশর, লিবিয়া হয়ে ত্রিপোলিতে তারা পাঠায়। অনেকেই এইগুলোর সাথে জড়িত। আমরা তাদেরকে খুঁজছি এবং অচিরেই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে বলে আশা করছি। ইউরোপ যাবার লোভে এই ধরনের প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। বাইরের বিরতি নিচ্ছি, এরপর যা থাকছে। গারো পাহাড়ে লেবু চাষ, লাভবান জামালপুরের চাষিরা। একদিনে আবারও 37 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো হাজার। রেড জোনে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর, গ্রিন পার্বত্য চট্টগ্রাম।
স্বাস্থ্যবিধি মানাতে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন শিথিলতায় আরেক দফা প্রাদুর্ভাবের আশঙ্কা WHO-র। এবং লিবিয়ায় বাংলাদেশি হত্যার নেপথ্যে মুক্তিপণ সিআইডির মামলা। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আর 3-তে স্বাগত জানাচ্ছি। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো ফিরতে ফিরতে জানিয়ে দিয়েছিলাম, এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানাবো। দেশের 4 কোটি ধূমপায়ী ও তামাক ব্যবহারকারী বেশি মাত্রায় করোনা ঝুঁকিতে থাকায় তামাক পণ্যের দাম বাড়ানোর সুপারিশ করেছেন একাধিক সংসদ সদস্য এবং অর্থনীতিবিদরা। মঙ্গলবার তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স তার যৌথ উদ্যোগে কেমন তামাক কর চাই বাজেট 2020-21 শীর্ষক এক সেমিনারে এমন সুপারিশ করেন তারা। সেমিনারে প্রজ্ঞার বাজেট প্রস্তাব সমর্থন করে জাতীয় তামাক বিরোধী মঞ্চের আহ্বায়ক ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সহ বক্তারা বলেন, বাজেটে তামাক পণ্যে কর আরোপের ক্ষেত্রে পরিবর্তন না আনলে বাড়তি 11,000 কোটি টাকা রাজস্ব আয়ের সুযোগ হারাবে সরকার। সঠিক করের অর্থ সরকার করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যয় করতে পারে। করোনার কারণে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালীর দুগ্ধ খামারিরা। এই পরিস্থিতিতে রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এই ব্যবসায় নিয়োজিত কয়েক হাজার মানুষ। দুধ থেকে অনেকে ছানা তৈরি করে সংরক্ষণ করছেন, অনেকে আবার বিক্রি করতে না পেরে দুধ ফেলে দিচ্ছেন। খামারিরা অর্থের অভাবে ঠিকমতো খাবার দিতে না পারায় অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশু। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন এই অঞ্চলের খামারিরা। এবার মেট্রো প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। হাতির আক্রমণ থেকে বাঁচতে জামালপুরের গারো পাহাড়ে শুরু হয় লেবু চাষ। করোনার কারণে এখন বেড়ে গেছে ভিটামিন সি সমৃদ্ধ ফলটির চাহিদা, ফলে লাভবান হচ্ছেন জেলার লেবু চাষিরা। হাতির আক্রমণে যখন পাহাড়ি জনপদ দিশেহারা, তখন প্রশাসনের পরামর্শে বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া এলাকায় হাতি চলাচলের রাস্তায় লেবু গাছের চারা রোপণ করেন স্থানীয়রা। লেবুর গাছ বড় হওয়ায় হাতির উপদ্রব অনেকটাই কমেছে। আবহাওয়া ও মাটি অনুকূল হওয়ায় এলাচি, কাগজি ও বাতাবি লেবুর ফলনও হচ্ছে ভালো। মান ভালো হওয়ায় সারা দেশে জামালপুরের লেবুর ব্যাপক চাহিদা, ন্যায্য দামও পাচ্ছেন চাষিরা। লেবু চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। যদি স্থানীয় কৃষি অফিস থেকে আমাদের আরেকটু পরামর্শ সহযোগিতা করতো, তাহলে আমরা এই দেশে লেবু চাষ করে আমরা ভিটামিন সি এর অভাব পূরণ করতে পারতাম এবং পাশাপাশি নিজেও লাভবান হতাম। বকশীগঞ্জ উপজেলায় দানোয়া কামারপুর ইউনিয়নের লাউচাপড়া বর্গের বেশ কিছু গ্রাম রয়েছে, সেখানে লেবু জাতীয় ফসলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে অম্লীয় মাটি, সেখানে কৃষকরা নিজ উদ্যোগে লেবু বাগান করেছে এবং আরও অন্যান্য যদি লেবু জাতীয় ফসল করতে চাই, আমরা কৃষি বিভাগ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। বাজেটের বিরতি নেবার সময় হলো আবারও, এরপর জানিয়ে ফিরছি। মুম্বাইয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিসর্গ, রেড অ্যালার্ট জারি। এবং প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আট 3-তে স্বাগত জানাচ্ছি। আর এবার দেশে বাইরের খবর জানিয়ে দেব। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই আঘাত এনেছে ঘূর্ণিঝড় নিসর্গ। স্থানীয় সময় দুপুর 1টায় মহারাষ্ট্রের আলিবাগের কাছে মহারাষ্ট্র উপকূলে আঘাত হানে এটি। ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর আগে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছিল 12 ঘন্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঝড়টি। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে 110 কিলোমিটার। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত মুম্বাই থেকে ইতিমধ্যেই করোনা রোগী সহ 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মুম্বাই উপকূলে জনগণের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় মহারাষ্ট্র ও গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যখন সরকার বিরোধী বিক্ষোভের চরমে, তখন ওয়াশিংটন ডিসিতে বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। সেনা ঘাঁটিগুলোতে উড়িয়ে আনা হয়েছে আরও 1600 সেনাকে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেন্ট জন পল II সমাধিসৌধ পরিদর্শনে যাওয়ার সমালোচনা করেছেন আর্চ বিশপ ডি গ্রেগরি। তিনি বলেন, এটি হচ্ছে পরিস্থিতির অপব্যবহার। আর্চ বিশপ বলেন, প্রেসিডেন্টের এ ধরনের আচরণ নিন্দনীয়। 46 বছর বয়সী ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যখন হোয়াইট হাউস ও মিনিয়াপলিসে বিক্ষোভ চলছিল, তখন সোমবার এই সমাধিসৌধ পরিদর্শন করেন ট্রাম্প। এই দিনে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, যদি শহর ও অঙ্গরাজ্যগুলো বিক্ষোভ দমনে ব্যর্থ হয় তবে সেনা মোতায়েন করবেন তিনি। একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা বিবিসিকে বলেন, ফ্লয়েডের মৃত্যুতে যে বিচারহীনতা দেখা দিয়েছে তাকে কেন্দ্র করে বিক্ষোভ দানা বেঁধে উঠেছে। আর এদিকে বিক্ষোভ পরিস্থিতিকে নিজের রাজনৈতিক ফায়দা লুটতে ব্যবহার করায় ট্রাম্পের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। বিক্ষোভ প্রসঙ্গে ট্রাম্প নিজ সমর্থকদের বলেন, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিক্ষোভ পরিস্থিতি মোকাবেলা করছেন তিনি। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের জন্য $2.4 বিলিয়ন তহবিল গঠনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্ক লোকক জানান, ইয়েমেনে $1.35 বিলিয়ন মানবিক ত্রাণ সহায়তা দিতে সম্মত হয়েছেন দাতারা। মানবিক ত্রাণ সহায়তা ছাড়া ইয়েমেনে কোভিড-19 পরিস্থিতি সামাল দিতেও ব্যবহৃত হবে এই অর্থ। মঙ্গলবার জাতিসংঘ ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত ভিডিও কনফারেন্সে এই অর্থ দিতে সম্মত হন দাতারা। লোকক বলেন, এইখানেই থেমে যাবে না ইয়েমেনের জন্য তহবিল গঠনের প্রক্রিয়া, প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই সময় অবিলম্বে প্রতিশ্রুত অর্থ দিতে দাতাদের প্রতি আহ্বান জানান তিনি। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবগুলোতে প্রীতি ম্যাচ খেলার অনুমতি দিয়েছে লিগ কর্তৃপক্ষ। করোনায় স্থগিত হয়ে যাওয়া প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হচ্ছে 17 জুন থেকে। স্বাস্থ্যবিধি মেনে আগে থেকে ক্লাবগুলো অনুশীলন শুরু করে দিয়েছে, তবে 2 মাসেরও বেশি সময় খেলা বন্ধ থাকায় মূল লড়াইয়ের আগে ক্লাবগুলো প্রীতি ম্যাচ খেলার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। বড় ক্লাবগুলো লিগ কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তাতে সাড়া দেয় তারা। প্রিমিয়ার লিগ শুরু আগে ক্লাবগুলো প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, তবে ক্লাবগুলোকে দর্শক শূন্য মাঠে খেলতে হবে। আর এরই মধ্যে অবশ্য লিভারপুল নিজেরা ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না ইংলিশ অধিনায়ক জো রুট। করোনার কারণে ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ পিছিয়ে জুলাই নির্ধারণ করে ইসিবি। 21 দিনের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি টেস্ট খেলবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট শুরু হবে 8 জুলাই। আর ওই মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় সন্তানের বাবা হবে ইংল্যান্ড অধিনায়ক জো রুট, যে কারণে তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন না। 2017 সালে অধিনায়কের দায়িত্বের পর প্রথম কোনো টেস্ট মিস করতে যাচ্ছেন রুট। হ্যাম্পশায়ার টেস্টে তাই নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক বেন স্টোকস। দর্শক শূন্য মাঠে হবে ইংল্যান্ড উইন্ডিজের 3টি টেস্ট। 9 জুন চার্টার্ড বিমানে ইংল্যান্ডে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর 2 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে দল। করোনাকালে এটাই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক কোনো সিরিজ।
এবার শেষ করার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো আরেকবার দেখে নেব। একদিনে আবারও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫৫,০০০। রেড জোনে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর, গ্রিন পার্বত্য চট্টগ্রাম। স্বাস্থ্যবিধি মানাতে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন শিথিলতায় আরেক দফা প্রাদুর্ভাবের আশঙ্কা WHO। লিবিয়ায় বাংলাদেশি হত্যার নেপথ্যে মুক্তিপণ সিআইডির মামলা। গারো পাহাড়ে লেবু চাষ, লাভবান জামালপুরের চাষিরা। মুম্বাই আঘাত এনেছে ঘূর্ণিঝড় নিসর্গ, রেড অ্যালার্ট জারি। এবং প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এই ছিল নিউজ এট 3-তে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ আর এটি নিউজ ব্রেকিং নিউজ। আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।